experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। দেখুন না স্যার, আমাকে বিনা দোষে বন্দি করে রেখেছে। বিনা দোষ? তেরে এলো তারাশ। তুমি পুলিশের সাথে বেয়াদবি করেছো, এটা তোমার অনেক বড় দোষ। ফেলিন জেনোভিয়ার দিকে তাকালো। জেনোভিয়া শশ ব্যস্ত হয়ে দুই পাশে মাথা নেড়ে বলল, মিথ্যে কথা। আমি মিথ্যা বলছি? তুমি মিথ্যা বলছো। বলল তারাশ। ফেলিন বুঝতে পারলো কে মিথ্যা বলছে, কিন্তু বুঝেও সে সত্যবাদীর পক্ষ নিল না, উল্টো সত্যবাদীকেই বলল, তুমি সামান্য একটা অপরাধের জন্য মেয়েটাকে লকআপে ভরেছ কেন তারাস? তোমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? ফেলিন ছেড়ে দিল জেনোভিয়াকে। জেনোভিয়া আন্তরিকতার সাথে ফেলিনকে ধন্যবাদ জানিয়ে দৌড়ে পালালো এখান হতে। থানা থেকে বেরিয়ে যখন দৌড়ে পালাচ্ছিল তখন হঠাৎ এক কণ্ঠস্বর থামিয়ে দিল তাকে। দাঁড়াও। জেনোভিয়া দাঁড়ালো, পিছন ফিরে তারাশের দিকে তাকালো সে। বদ পুলিশটা আবার কি চায়? তারাশ একটা কারি ব্রেড এগিয়ে দিয়ে বলল, নিয়ে যাও এটা। জেনোভিয়া একবার তারাশের হাতের কারি ব্রেড আর একবার তারাশকে দেখলো। আমি কি ভিক্ষুক? ভিক্ষে দিচ্ছেন আমায়? জেনোভিয়ার কণ্ঠে রাগ ঝরল বলে গটগট করে হেঁটে গেল সে। কিছু দূর গিয়ে আবার আচমকা পিছনে দৌড়ে ফিরে এসে ছো মেরে কেড়ে নিল তারাশের হাতের কারি ব্রেড। অতঃপর আবার দৌড়ে চলে গেল। তারাশ দাঁড়িয়ে রইল বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে। এই মেয়েটা আসলে কি মানুষ না অন্য কিছু? বর্তমান সময় 2021 সাল। বৃদ্ধার নিমন্ত্রণ গ্রহণ করে ঠিকই বেনিম রাতে এলো। একা আসেনি, সাথে আছে তার বন্ধু রোমেরো। তাদের সম্পর্ক অতটা ঘনিষ্ঠ নয়, তবে বেনিম মনে করে রোমেরো তার বন্ধুর কাতারেই পড়ে। রোমেরো তাকে বন্ধু ভাবে কিনা জানে না, হয়তো ভাবে। সেজন্যই হয়তো যখন সে বৃদ্ধার নিমন্ত্রণের কথা জানিয়েছিল তখন আপত্তি করেনি রোমেরো। বৃদ্ধা ওদের দুজনকে হাসি মুখে ভিতরে নিয়ে এসে বসতে দিল। রোমেরো এদিক ওদিক তাকিয়ে ঘরটা দেখছে। বাইরে থেকে দেখেই বুঝেছিল বাড়িটা বিশাল। ভিতরে প্রবেশ করে সে আসলেই চমকালো। এত বড় ঘর, আসবাবপত্রে আভিজাত্যের ছাপ। বোঝাই যায় বৃদ্ধা অনেক ধনী। ভেবেছিল বাড়িতে বৃদ্ধার সাথে বৃদ্ধার স্বামী ছেলেমেয়ের সাথে দেখা হবে, কিন্তু বৃদ্ধা ব্যতীত আর কাউকেই দেখা গেল না। আপনি কি একা থাকেন? রোমেরোর মুখ দিয়ে প্রশ্নটা বেরিয়েই পড়ল টুক করে। বৃদ্ধা সহাস্যে মাথা দুলালো, যার অর্থ হ্যাঁ। ভয় করে না? জানতে চাইল রোমেরো। 3 বছর আগে মস্কোতে একটা খুন হয়েছিল, জানেন? এক বৃদ্ধা মহিলাকে খুন করা হয়েছিল। সে বৃদ্ধা মহিলাও আপনার মতো একা একা থাকতো, একটা বিশাল বাড়ি নিয়ে। খুনি বৃদ্ধা মহিলাকে খুন করে ঘরের সমস্ত মূল্যবান সম্পদ নিয়ে পালিয়ে গিয়েছিল। গুজব আছে যে সেই খুনি বর্তমানে ফিনল্যান্ডে অবস্থান করছে। বৃদ্ধার মুখশ্রী থেকে হাসি সরল না। কিছু না বলেই সে গিয়ে কিচেনে ঢুকলো। বেনিমের মনে হলো বুড়িটা যেন একটু বেশি হাসে। অযথাই এত হাসি হাসা ঠিক নয়, দেখতে বিরক্ত লাগে। তুমি কি কিছুটা বেশিই বলে ফেললে না? রোমেরোকে বলল বেনিম। বেশি বলেছি তেমন তো মনে হচ্ছে না। কে নিশ্চয়তা আছে বুড়ির জীবনের? একা বাড়িতে থাকে, আশেপাশে বাড়িগুলো পরিত্যক্ত। বুড়ি মারা যাওয়ার সময় চিৎকার করলেও কেউ শোনা থাকবে না। কাটা দিয়ে উঠল বেনিমের শরীর। রোমেরো যখন কথাগুলো বলছিল বেনিমের মনশ্চক্ষ তখন কল্পনা করছিল এই বিভীষিকাময় মুহূর্তর। খুনাখুনির কথা সে শুনতে পাবে না, ভয় হয়। সে খুব ভয় পায় মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগকে, মানুষের উষ্ণ রক্তকে। বৃদ্ধার আলতো কণ্ঠস্বর ভেসে এলো কিচেন থেকে। বৃদ্ধার সাড়া পেয়ে ওরা দুজনেই কিচেনে গেল। কিচেনে এসে দুজনের চক্ষুই চরক গাছ হলো। এত খাবার! দুজনেই বৃদ্ধার দিকে সন্দেহের চোখে তাকালো। ওদের বিশ্বাস হচ্ছে না এই বৃদ্ধা এত সব খাবার তৈরি করেছে নিজ হাতে। বেনিম অন্তরের বিস্ময়কে হালকা করতে প্রশ্ন করলো, এত সব খাবার কি আপনি বানিয়েছেন? বৃদ্ধা লজ্জিত মুখে হাসলেন। না না, আমি বানাইনি। আমি বয়স্ক মানুষ, এত খাবার বানানো আমার পক্ষে সম্ভব নয়। আমার বোনের মেয়ে এসে সাহায্য করে গেছে আমাকে। ও, বেনিম আর রোমেরো নিজেদের আসন গ্রহণ করলো। খেতে খেতে কথা হলো তিনজনের। বৃদ্ধার ব্যাপারে জানতে পারলো ওরা। বৃদ্ধার স্বামী মারা গেছে আজ থেকে 11 বছর আগে।
বৃদ্ধার দুজন ছেলে আছে, দুজনই বিদেশে বসত গড়েছে স্ত্রী সন্তান নিয়ে। দেশে যে তাদের বৃদ্ধা মা একা পড়ে আছে সেদিকে তাদের কোনোই ভ্রুক্ষেপ নেই। খাওয়া শেষে বৃদ্ধা দুটো মদের বোতল দিল ওদের সামনে। আসনের স্থান পরিবর্তন হয়েছে ওদের। কিচেন থেকে আবারও ফিরে এসেছে বসার ঘরে। বেলকা চলে গেলেন ফ্রিজ থেকে বরফ আনার জন্য। রোমেরও অধিক মদ্যপান করার অভ্যাস আছে, কিন্তু বেনিম তার বিপরীত। সে মদ খেতে পারে না খুব একটা, 2-3 সিপের বেশি তার গলা দিয়ে নামতে চায় না। রোমেরো বোতলের মুখ খুলে 3টা গ্লাসে মদ ঢাললো। বুড়িকে যত দেখছে ততই অবাক হচ্ছে। বুড়ি হয়ে গেলেও আসলে একে বুড়ি বলা যায় না। রোমেরোর তো হঠাৎ মনে হলো সে যদি বুড়ির সাথে মদ পানের প্রতিযোগিতা করে তাহলে বোধহয় সে হেরে যাবে। বেনিম 2 চুমুক খেয়ে আর খেতে পারল না। জোর করে খেতে চাইলে বমি হয়ে পেটের যাবতীয় খাদ্য অংশ বেরিয়ে যাবে বাইরে। তবে বৃদ্ধা আর রোমেরো থামাথামির নাম নিল না। রোমেরো একসময় বৃদ্ধার কাছে জানতে চাইল, শুনেছিলাম আপনি পলিনা মেয়েটার খুনের ব্যাপারে সাক্ষী দিয়েছেন। আপনাকে দেখেছিলেন খুনিকে? আমার চোখের সমস্যা, দূরে জিনিস ভালো দেখতে পাই না। খুনির মুখ দেখার ভাগ্য হয়নি। যদি দেখতে পেতাম তাহলে জানোয়ারটাকে পুলিশে ধরিয়ে দিতাম। ওর মতো জানোয়ারের ফাঁসি হওয়া উচিত। ওর বেঁচে থাকার অধিকার নেই। বেনিম বলল, ফাঁসি দেওয়া হলে এক নিমিষেই ওর শাস্তি হয়ে যাবে, কিন্তু এত সহজে খুনির শাস্তি শেষ হওয়াটা উচিত নয়। ওকে আস্তে আস্তে কষ্ট দিয়ে মারা উচিত। ফাঁসি দেওয়ার রায় হলে খুনি কিছুতেই চাইবে না মরতে, কিন্তু ওকে এমন শাস্তি দেওয়া উচিত যাতে ও নিজে থেকেই মরে যাওয়ার কথা ভাবে। এটাকেই বলে শাস্তি। বেনিমের কথাটা বৃদ্ধা বেলকার খুব মনে ধরল। বললেন, ঠিক বলেছ বুদ্ধিমান ছেলে। বেনিম প্রশংসা পেয়ে হাসল। বৃদ্ধা বললেন, এভাবেই শাস্তি হওয়া উচিত। কত বড় জানোয়ার হলে কেউ এত নির্মমভাবে মারতে পারে কাউকে? বেজন্মা শালা। এমন সন্তান যে মা পেটে ধরেছে সেও নিশ্চয়ই জানোয়ার। ওর মা এখনো বেঁচে আছে কি করে? ওর মায়ের তো উচিত মরে যাওয়া। জানোয়ারের সন্তান জানোয়ার। রোমেরো আর বৃদ্ধার কথাগুলো সহ্য করতে না পেরে বলল, আমার মনে হয় আপনি একটু বেশি বলে ফেলেছেন। অন্যায় যে করেছে তাকে গালাগালি করুন, তার মাকে টানবেন না। মা যেরকম হয় সন্তান সেরকম হয় না, সন্তান যেরকম হয় মা সেরকম হয় না। আপনি নিজের ছেলের কথাই ভাবুন। আপনার ছেলেটা কি আপনার মতো? রোমেরোর কথাগুলোয় বৃদ্ধা বেশ সংকোচ পড়ে গেলেন। বেনিমও বৃদ্ধার বিপক্ষে কথা বলল, পৃথিবীর সব সন্তানরা তার মাকে ভালোবাসে। যদি জানোয়ারটা জানতো আপনি ওর মাকে এমন কথা বলেছেন, তাহলে নিশ্চয়ই পলিনার চেয়ে আপনার মৃত্যু আরও ভয়াবহ হতো। মাকে নিয়ে কখনো কিছু বলা ঠিক নয়। মা হচ্ছে সন্তানদের কাছে স্বর্গস্বরূপ। আপনি ভুল করেছেন বেলকা, ভুল করা ভালো নয়। পরিবেশটা অস্বাভাবিক হয়ে উঠেছে বুঝতে পেরে বেলকা হেসে পরিবেশ হালকা করতে চাইলেন। আরে তোমরা এত রেগে গেছো? আমার ভুল হয়েছে। আর এমন ভুল করব না। ভুল তো করেই ফেলেছেন, করব না বলে কি লাভ এখন? প্রথমেই আপনার সাবধান থাকা উচিত ছিল। বলল বেনিম। বৃদ্ধার বাসায় আর এক মুহূর্ত বসে থাকতে ভালো লাগছে না রোমেরোর। বেনিম, আমাদের এখন যাওয়া উচিত। দাঁড়িয়ে গিয়ে বলল রোমেরো। বেনিমও দাঁড়ালো, হাসলো একটু। বৃদ্ধার সাথে করমর্দন করে বলল, নিমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। খাবার সুস্বাদু ছিল। আপনার রাতটা শুভ কাটুক। শুভরাত্রি। সৌজন্যতার পাট চুকিয়ে চলে গেল ওরা। বেনিম বাসায় ফিরলেও রোমেরো ফিরল না। বলল, মিউজিক ইনস্ট্রুমেন্টসের দোকানে একটু কাজ আছে আমার, আমি পরে ফিরবো। তুমি বাসায় চলে যাও। ঠিক আছে তাহলে। বেনিম একাই ফিরল। বাড়িতে ঢোকা মাত্রই মা এসে দাঁড়ালো সামনে। বেনিমিলোর চক্ষু সিক্ত, মনে হচ্ছে কাঁদছিলেন। তিনি বেনিমকে বললেন, কোথায় গিয়েছিলে? একজন আমাকে ডিনারে নিমন্ত্রণ জানিয়েছিল, সেখানে গিয়েছিলাম আমার বন্ধুকে নিয়ে। বন্ধু? একটু অবাক কণ্ঠে বললেন বেরিয়ে। তারপর কান্না কান্না কণ্ঠে বললেন, এরকম ভাবে রাত্রিবেলা আর কখনো কোথাও যাবে না, মামাকে না জানিয়ে, ঠিক আছে? বেনিম মাকে জড়িয়ে ধরে বলল, কোথাও যাব না, না জানিয়ে। ভালোবাসি মামা। তারপর সোফার দিকে তাকালো। সেখানে রিচার্ড কক্স বসে আছেন। বেনিম বলল, সেই যে বৃদ্ধা আসে আমাদের দোকানে, সে যেন আর কখনো না আসে পাপা। তার আগমন পছন্দ হবে না আমার। বেনিম উপরে চলে গেল। বেরিয়ে অবাক হয়ে তাকালেন রিচার্ড কক্সের দিকে। রিচার্ড কক্স বললেন,
হয়তো সাধারণ কিছু ঘটেছে। তিনি বসা থেকে উঠে বেরি উইলোর কাছে এলেন। বেরি উইলোর কপালে চুম্বন এঁকে দিয়ে বললেন, চিন্তা করো না বেরি, কালকে আমরা পরিবারের সবাই মিলে পার্কে ঘুরতে গেলে কেমন হয়? নাকি ঢাচায় থাকতে যেতে চাও? গ্রীষ্মে ঘোরাঘুরি না করলে জীবনযাপন বড্ড বেমানান লাগে। বেনিম এমনি সময় নিচে টিভির সাউন্ড পেলেই এসে মা বাবার সাথে বসে টিভি দেখে, কিন্তু আজ নামলো না। বাইরে থেকে এসে সেই যে উপরে চলে গেল, তারপর আর বেরি উইলো দেখতেই পেল না ওকে। হয়তো ঘুমিয়েছে। পর মুহূর্তেই আবার মনে হলো আসলেই ঘুমিয়েছে তো। বেরি উইলো টিভি বন্ধ করে উপরতলায় উঠলেন। বেনিমের রুমের দরজা খুলে অবাক হলেন তিনি। বেনিম নেই। আমি এখানে? পিছন থেকে আসা কথাটায় চমকে উঠলেন বেরি উইলো। তাকিয়ে দেখলেন তার পিছনেই দাঁড়িয়ে আছে বেনিম। ছেলেটা এত নিঃশব্দে চলাচল করে কিভাবে? মাঝে মাঝে ওর হাঁটার যেন বিন্দুমাত্র শব্দ হয় না। বেরি উইলো বললেন, ঘুমাওনি কেন এখনো? বেনিম উত্তর না দিয়েই রুমে ঢুকলো। রুমের জানালাটা খুলে দেখলো বাইরের কি অবস্থা। ভারী বর্ষণ হচ্ছে। বর্ষণের সাথে সাথে বাতাস বইছে দ্রুত বেগে। জানালা বন্ধ করে দিল সে। বেরি উইলো দাঁড়গোড়ায় দাঁড়িয়ে আছেন। বেনিম মায়ের দিকে চেয়ে বলল, বৃষ্টি খুব সুন্দর মামা। বৃষ্টি আসলে কি জানো? বৃষ্টি হচ্ছে আকাশের কান্না। আকাশের কান্নার চেয়ে মানুষের কান্না আরো বেশি সুন্দর। বেরি উইলো অবাক হয়ে শুনলেন বেনিমের কথাগুলো। বেনিম অন্যদিকে দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, ওই বুড়িরও কান্না করা উচিত, কারণ ও ভুল করেছে। কি বললে? বেরি উইলো স্পষ্ট শুনতে পেলেন না বেনিমের কথা। বেনিম এগিয়ে এলো, মায়ের দুই হাত নিজের হাতে এনে বলল, আমি তোমার লক্ষ্মী ছেলে, তাই না মামা? বেরি উইলো একটু হেসে বললেন, তুমি আমার লক্ষ্মী ছেলে। তুমি আমায় জন্ম দিতে পেরে ধন্য, তাই না? অবশ্যই। বেনিম মায়ের হাতে চুমু খেলো। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, আজ আমাকে ওষুধ খেতে দিবে না মামা? ভয়ে বাড়ি খেলো বেরি উইলোর হৃৎপিণ্ডের সাথে। দু চোখে প্রদর্শিত হলো আতঙ্ক। বেনিম বলল, আমার ভিতরটা কেমন যেন করছে মামা। দম বন্ধ বন্ধ লাগছে, অস্বস্তি লাগছে। আমি অশান্ত বোধ করছি। আমার কি হলো মামা? বেরি উইলো হাসার চেষ্টা করলেন, বললেন, কিছু হয়নি আমার লক্ষ্মী ছেলে, ঘুমিয়ে পড়লে ঠিক হয়ে যাবে সব। তুমি বসো, আমি ওষুধ নিয়ে আসছি। বিদ্যুৎ চমকাচ্ছে। ক্রমশ আরো ভারী হয়ে উঠছে বৃষ্টি। বাতাসের তেজও মন্দ নয়। বৃদ্ধা বেলকা ঘুমায়নি এখনো। হাতে তার দুই ছেলের ছবি। বুকটা হাহাকার করছে একরাশ কষ্টে। কিভাবে তার ছেলেরা তাকে ভুলে গেল এরকম ভাবে? ছোটবেলায় যে ছেলেরা সারাক্ষণ সাথে সাথে ঘুরতো, সেই ছেলেরাই আজ কত দূরে। চোখ বুঝে ফেলল বৃদ্ধা। চোখ বেয়ে নেমে গেল নোনা জল। বেনিমার রোমেরো বাসায় আসায় সে আজ ছেলেদের অভাবটা আরো তীব্রভাবে উপলব্ধি করছে। সে হাত বুলালো ছেলেদের ছবির উপর। শূন্যতায় পুরো বুকটাই ফাঁকা লাগছে। কলিং বেলের শব্দে বৃদ্ধার চোখ চলে গেল দরজার বন্ধ কপাটের গায়ে। কে এসেছে এ সময় তার বাড়িতে? হাতের ছবি রেখে উঠে দাঁড়ালেন তিনি। দরজার কাছে গিয়ে বাইরের আগন্তুককে জিজ্ঞেস করলেন, কে? এটা আমি। তুমি বৃদ্ধা একটু অবাক হলেন। আবার এসেছো কেন? বলতে বলতে দরজা খুললেন তিনি। কালো রেইনকোট পরা আগন্তুককে বললেন, কিছু কি ফেলে গেছো? কি? জীবন্ত আত্মা, যেটার মৃত থাকা উচিত। আগন্তুক বৃদ্ধাকে আর কিছু বলবার কিংবা ভাববার সময় দিল না। বৃদ্ধার চুলের মুঠি আঁকড়ে ধরে বৃদ্ধাকে আছড়ে ফেললো ফ্লোরে। ফ্লোরে পড়ে বৃদ্ধা প্রচণ্ড ব্যথা পেলেন। ব্যথায় বিজাতীয় শব্দ বের হলো তার মুখ দিয়ে। জানালার কপাটটা বাতাসে বারবার খুলছে আর বন্ধ হচ্ছে, যার কারণে অসহ্য একটা শব্দ সৃষ্টি হচ্ছে। এই অসহ্য শব্দটা ঘুম ভাঙিয়ে দিল জেনোভিয়ার। জেনোভিয়া উঠে বসলো। সে এখন সোফায়। কাজ থেকে ফিরে আবার একটানা বাড়ির কাজ করতে করতে ঘুম পেয়ে বসেছিল। ঘুমিয়েও পড়েছিল। জানালাটা বন্ধ করে দিল সে। জোরাকে ডাকলো। জোরা? সাড়া পেল না কোনো। জেনোভিয়া কিচেন আর বেডরুমও খুঁজে এলো, কিন্তু জোরাকে দেখতে পেল না। এ সময় তার হঠাৎ মনে পড়লো জোরাকে সে বাইরে খাবার খেতে দিয়েছিল। তারপর কি ঘরে এনেছিল জোরাকে? জেনোভিয়া দৌড়ে গিয়ে দরজা খুলল। দেখতে পেল জোরা দরজার পাশে দেয়াল ঘেঁষে বসে আছে। জোরাকে কোলে তুলে নিল আদুরে ভঙ্গিতে।
বেখেয়ালে সে কিভাবে জোড়াকে বাইরে রেখে ঘরের ভিতর ঘুম দিল। বৃষ্টির ছিটকে আসা ফোঁটায় জোড়ার শরীর কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। জেনোভিয়া কণ্ঠ করুণ করে বলল, আমি দুঃখিত জোরা। জোড়াকে নিয়ে ভিতরে ঢুকতে গিয়েও আবার দাঁড়ালো জেনোভিয়া। রাস্তায় চোখ পড়তেই বাইরে তার জ্বালিয়ে রাখা লাইটের আলোতে দেখতে পেল একজন রেইনকোট পরা লোক তার বাড়ির সম্মুখের রাস্তা অতিক্রম করে যাচ্ছে। একটু লক্ষ্য করার পর বুঝতে পারল এটা রাজু নিখিল। এত রাতে তীব্র বৃষ্টির ভিতর লোকটা গিয়েছিল কোথায়? অন্তরিক্ষের ক্রন্দন বিরতিহীন। তীব্র থেকে তীব্র হচ্ছে তার সুর আর মাত্রা। মনে হচ্ছে যেন এক রাতেই ভাসিয়ে নিয়ে যাবে শহরটাকে। বৃষ্টির ঝাঁঝালো শব্দ বাড়ির ভিতরে ঢুকতে বাধা পাচ্ছে দেয়াল আর বন্ধ দরজা জানালার জন্য। তীব্র শব্দটা ক্ষীণ শোনাচ্ছে বাড়ির অন্তঃপুরে। বেরিউইলোর ঘুমটা ভেঙে গেল সহসা। বাইরের ঝড়ের তেজ সম্পর্কে অনুমান করতে পারলেন। গায়ের উপর থেকে সরিয়ে দিলেন রিচার্ড কক্সের হাত। তারপর নামলেন বিছানা থেকে। গলাটা তিক্ত তিক্ত লাগছে। ভেজানো দরজায় টান দিতেই মৃদু শব্দ করে খুলে গেল দরজা। তাদের রুমের বাইরের দরজার কাছেই রয়েছে লিভিং রুমের বাতির সুইচ। সেটা চেপে দিলেন। জ্বলে উঠল লিভিং রুমের আলো। বেরিউইলো এবার কিচেনের দিকে অগ্রসর হলেন। যেতে যেতে পায়ের নিচটা সিক্ত অনুভব হলো তার। ফ্লোরে দৃষ্টি নিক্ষেপ করলেন। ফ্লোরে পানি দেখে চমকে উঠলেন তিনি। পানি কেন ফ্লোরে? সদর দরজার দিকে তাকালেন দ্রুত। দরজা ভেজানো। খানিকের জন্য বন্ধ হয়ে এলো তার নিঃশ্বাস। চক্ষু দাঁড়িয়ে গেল। ভয়, আতঙ্ক, উদ্বেগ চোখে। ছুটে এসে ব্যস্ত হাতে দরজা বন্ধ করলেন। হৃৎপিণ্ডের দ্রুত চলাচলের শব্দ শুনতে পাচ্ছেন তিনি। ভয়, গভীর ভয় দানা বাঁধতে শুরু করেছে তার বুকে। বেরিউইলো ত্রস্ত পায়ে দৌড়ে দোতলায় উঠে এলেন। দরজার পাল্লায় ঠেলা লাগতেই খুলে গেল দরজা। বাতি জ্বালানো মাত্রই চোখ ফেললেন বিছানায়। বেনিম সুবোধ বালকের মতো চাদর শরীরে ঢেকে ঘুমিয়ে আছে। তবু শান্ত হতে পারলেন না তিনি। ছুটে গেলেন ওয়াশরুমে। ঝুড়ির ঢাকনা সরিয়ে ভেতরে রেইনকোট দেখে হাতে তুলে নিলেন সেটা। রেইনকোটের গায়ে পানি দেখে আঁতকে উঠলেন। ডান হাতে চেপে ধরলেন মুখ। খুব কষ্টে কান্না আটকালেন। কাঁপতে লাগলেন থরথর করে। ওয়াশরুম থেকে বাইরে তাকালে বেনিমের খাট দেখা যায়। সেদিকে তাকালেন তিনি। বেনিম ঘুমিয়ে আছে। ঘুমন্ত নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে ভাবলেন, বেনিমকে তো তিনি ঘুমের ওষুধ খাইয়েছিলেন। ও তো ঘুমিয়ে আছে। হ্যাঁ, বেনিম ঘুমিয়েছিল, ও জাগেনি। বেরিউইলোর সারা শরীর কাঁপছে। তিনি রেইনকোটটা নিয়ে দৌড়ে বেরিয়ে গেলেন বেনিমের রুম থেকে। যাওয়ার আগে লাইট অফ করতে ভুললেন না। নিজেদের বেডরুমে এসে তবেই পা দুটোকে ক্ষান্ত দিলেন বেরিউইলো। বিছানায় বসে রিচার্ড কক্সকে ধাক্কা দিতে দিতে ডাকলেন, রিচার্ড, ওঠো রিচার্ড, রিচার্ড। রিচার্ড কক্স চোখ মেলে তাকালেন। তার চোখে নিদ্রার রেশ। বেরিউইলোকে অশান্ত, ভয় আক্রান্ত দেখে আতঙ্কিত মনে উঠে বসলেন তিনি। কি হয়েছে? বেরিউইলোর শরীর এখনো কাঁপছে। কাঁপা কাঁপা স্বরে বললেন, বাইরে বৃষ্টি হচ্ছে, দরজা খোলো। ফ্লোরে পানি, বেনিম ঘুমিয়ে আছে, রেইনকোটের গায়ে পানি। রিচার্ড কক্স প্রথমটায় অবাক হন। তারপর হঠাৎই তার চোখের দৃষ্টি হয়ে আসে শান্ত শীতল, যেমন শীতল একখণ্ড বরফ। তিনি শুয়ে পড়েন আবারও। দু চোখের পাতা বন্ধ করে বললেন, ঘুমিয়ে পড়ো বেরি। রাত জাগা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জেনোভিয়ার মা ক্রিস্টিনা মারা যাওয়ার পর মস্কো শহরে ভীষণ একা হয়ে পড়েছিল জেনোভিয়া। মা মারা যাওয়ার কতটা আঘাত লেগেছিল হৃদয়ে, কতটা কষ্ট যে সেই আঘাত কাটিয়ে উঠেছে তা আজও দুঃস্বপ্নের মতো লেপ্টে আছে তার স্মৃতির দেওয়ালে। আঘাত কাটিয়ে উঠতে পারলেও ক্ষতর চিহ্ন আজও তীর্যক। জেনোভিয়া কয়েকদিন যাবৎ মস্কোর হসপিটালে ভর্তি ছিল, কারণ তার মাথায় লাগা আঘাতও কম গুরুতর ছিল না। সুস্থ হওয়ার পর একটা আত্মঘাতী ভয় তাকে সর্বক্ষণ ঘিরে রাখত। সেদিন রাতের সেই ভয়ঙ্কর মানুষটাকে খুব ভয় পায় সে। এখনো অনেক রাত আছে যে ওই ভয়ঙ্কর মানুষটার কথা মনে পড়লে আর দু চোখের পাতা মিলিত হয়নি। মনে ঘাপটি মেরেছিল ভয়, অন্ধকারের মতো গাঢ় সেই ভয়।